স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি আমি তাসনুভা তন্নি। বিগত সরকারের আমলে দায়ের করা ২,৫০০ গায়েবী মামলা আগামী ২ সপ্তাহের মধ্যে প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। একই সঙ্গে সাইবার নিরাপত্তা আইনের ১১৩টি মামলা প্রত্যাহার করা হয়েছে বলেও জানান তিনি। এছাড়া শেখ হাসিনাকে ফেরাতে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারির বিষয়ে কথা বলেন এই উপদেষ্টা। সচিবালয়ে নিজ দপ্তরে গেল সরকারে করা গায়েবী মামলা, সাইবার নিরাপত্তা আইন সহ বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। ২৫টি জেলায় চিহ্নিত করা হয়েছে এমন মামলা সংখ্যাও জানানো হয় সংবাদ সম্মেলনে। ২৫টি জেলায় ২,৫০০-এর বেশি মামলাকে গায়েবী মামলা হিসাবে আইডেন্টিফাই করতে পেরেছি। সাইবার নিরাপত্তা আইন প্রত্যাহার করার বিষয়ে কাজ চলছে জানিয়ে আইন উপদেষ্টা বলেন, এই আইনের অধীনে বিচারাধীন রয়েছে ৩৩২টি মামলা। এর মধ্যে বেশ কয়েকটি মামলা প্রত্যাহার করা হবে বলেও জানান তিনি। এই ৩৩২টি স্পিচ অফেন্সের মধ্যে পাবলিক প্রসিকিউটরের মাধ্যমে ইতিমধ্যে ১১৩টি মামলা প্রত্যাহার করা হয়েছে। আমরা আশা করছি আগামী ২ সপ্তাহের মধ্যে স্পিচ অফেন্স সংক্রান্ত যতগুলা মামলা আছে সব প্রত্যাহার করা হবে। সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগে ৬ সদস্যের একটি জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল গঠন করা হয়েছে বলেও জানান আইন উপদেষ্টা। প্রধান বিচারপতির নেতৃত্বে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ২ জন বিচারক, একজন অবসরপ্রাপ্ত, একজন ইনকামবেন্ট, হাইকোর্ট বিভাগের ২ জন বিচারক এবং অ্যাটর্নি জেনারেল, ওনাদেরকে নিয়ে একটা কাউন্সিল গঠন করা হবে। নির্বাচনের সাথে জুলাই আগস্টের বিচার কাজের কোনো সম্পর্ক নেই উল্লেখ করে আইন উপদেষ্টা বলেন, প্রয়োজনে বিচার কাজ সম্পূর্ণ করার জন্য আরও একটি ট্রাইব্যুনাল বসানো হবে। আমরা যদি বিচার আরও দ্রুত করতে হয়, আমাদের এমনও প্ল্যান আছে, আমরা আন্তর্জাতিক অপরাধ আদালতের দ্বিতীয় শাখা, যেটা সেকেন্ড আরেকটা আদালত গঠন করব। সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা জানান, ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনাকে ফেরত আনার ব্যাপারে ইতিমধ্যেই রেড অ্যালার্ট জারি করা হয়েছে। রেড অ্যালার্ট জারি করা হয়েছে ইন্টারপোলের মাধ্যমে। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। অতি বিপ্লবের চেতনা নিয়ে নৈরাজ্য সৃষ্টি করা যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচিত সরকার অনির্বাচিত সরকারের চেয়ে ভালো বলেও মনে করেন তিনি। অন্যদিকে যশোরে এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বাংলাদেশের ৯০% অগ্রগতি বিএনপি বাস্তবায়ন করেছে বলে দাবি করেন। মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী ও জিয়া স্মৃতি পাঠাগারের ১২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এই সেমিনার। তার জন্মবার্ষিকী উপলক্ষেই কিন্তু আমরা আজকের এই কর্মসূচি। এতে অংশ নিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ন্যূনতম সংস্কার করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেওয়ার দাবি জানান। যে কোনো নির্বাচিত সরকার কিন্তু একটা অনির্বাচিত সরকারের চেয়ে ভালো। একটা নির্বাচিত সরকার সে একটা পিপলস ম্যান্ডেট নিয়ে বসবে, এরা তো এখন বসতে পারেনি, ওদের মধ্যে সেই যে কনফিডেন্স, সেই কনফিডেন্সটা নাই। ন্যূনতম যে সংস্কারটা প্রয়োজন সেটা করে নিয়ে নির্বাচিত করলে সমস্যাটা অনেকটা সমাধান হবে। এদিকে যশোরে অপর এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সংস্কার অনেকের জন্য নতুন হতে পারে, কিন্তু বিএনপির জন্য নয়। বাংলাদেশের ৯০% অগ্রগতি বাস্তবায়ন করেছে তার দল, এমন দাবিও করেন তিনি। বিএনপি একমাত্র দল যেটা বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে 90% সংস্কার যা করা হয়েছে সেটা বিএনপি করেছে। বাংলাদেশের অর্থনীতি আজকে যেখানে এসেছে এটা বিএনপির সংস্কারের কারণে। বিএনপিকে সংস্কারের ব্যাপারে কারো কাছ থেকে সবক নেওয়ার দরকার হবে না ইনশাআল্লাহ। কামরুল হাসান, ডিবিসি নিউজ, ঢাকা। বিশ্ব অর্থনৈতিক ফোরাম WF এর বার্ষিক বৈঠকে যোগ দিতে সুইজারল্যান্ডে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তাকে নিয়ে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট স্থানীয় সময় দুপুর ১২টা ২৫ জুরিখে অবতরণ করে। ৪ দিনের সফরে জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব, বেলজিয়ামের রাজা ফিলিপ এবং থাই প্রধানমন্ত্রী পতংতার্ন সিনাওয়াত্রার সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করার কথা রয়েছে। ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্ড, মেটাতে গ্লোবাল অ্যাফেয়ার্সের প্রেসিডেন্ট স্যার নিক ক্লেগ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সেক্রেটারি জেনারেল ডক্টর অ্যাগনেস ক্যালামার্ড এবং বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক ডক্টর এনগোজি ওকনজো আইওয়ালার সঙ্গে বৈঠক করবেন ডক্টর ইউনূস। এছাড়াও ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে বাংলাদেশ নিয়ে একটি আলাদা সংলাপ হবে, যেখানে বৈশ্বিক ব্যবসায়ী নেতা এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধান নির্বাহীরা যোগ দেবেন।
আওয়ামী লীগ প্রমাণ করেছে তারা কোনো রাজনৈতিক দল নয়, গণহত্যাকারী সিন্ডিকেট। হাসিনা সরকার সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে জামায়াত ইসলামীকে, এমন মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বিকেলে বরিশাল নগরীর হেমায়েতুদ্দিন ঈদগাহ ময়দানে বরিশাল মহানগর ও জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলনে এসব কথা বলেন তিনি। আওয়ামী লীগ প্রমাণ করেছে তারা কোনো রাজনৈতিক দল নয়, বরঞ্চ গণহত্যাকারী একটা সিন্ডিকেট। একে একে নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে। কোরআনের বাকি দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ সহ লোকগুলাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। যারা আমাদেরকে 1 আগস্ট নিষিদ্ধ করলেন, আল্লাহ তাদেরকে মানুষের মনের ভিতরে নিষিদ্ধ করে দিলেন। সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের গোপালগঞ্জের সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কে বিশাল অঙ্কের কর ফাঁকির প্রমাণ পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল। মঙ্গলবার সরেজমিন তদন্তে বিভিন্ন দলিল ও ডকুমেন্টস যাচাই বাছাই শেষে প্রাথমিকভাবে কর ফাঁকির প্রমাণ পায় 15 সদস্যের একটি দল। গোপালগঞ্জ সদর উপজেলার শাহপুর এলাকায় 621 বিঘা জমির উপর গড়ে তোলা এই ইকো পার্কটি এখন অনেকটাই কোলাহল শূন্য। স্থানীয় বাসিন্দাদের নানাভাবে ভয়ভীতি দেখিয়ে বাস্তুচ্যুত করে পার্কটি নির্মাণ করার অভিযোগ পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদের বিরুদ্ধে। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রচার হলে গত বছর তদন্তে নামে দুর্নীতি দমন কমিশন। পরে আদালতের আদেশে ইকো পার্কের ব্যবস্থাপনায় বসানো হয় প্রশাসক। কর ফাঁকির অভিযোগে তদন্ত করে জাতীয় রাজস্ব বোর্ডও। মঙ্গলবার বিভিন্ন দলিল ডকুমেন্টস জব্দ করে তা যাচাই বাছাই শেষে কর ফাঁকির প্রাথমিক প্রমাণ পায় এনবিআর এর কেন্দ্রীয় গোয়েন্দা সেলের তদন্ত দল। সাবেক আইজিপি পুলিশের বেনজির আহমেদ এবং ওনার মালিকানাধীন সাভানা ইকো রিসোর্ট সম্পর্কে আমরা একটু তদন্তে এসেছিলাম এবং তদন্ত এবং অনুসন্ধানের মাধ্যমে আমরা সুনির্দিষ্ট কিছু কর ফাঁকির তথ্য পেয়েছি। কর ফাঁকি আছে জমি কেনা, কৃষি উৎপাদন, নির্মাণ সহ বিভিন্ন বিষয়ে। যাদের জমি দখল করে এই পার্কটি নির্মাণ করা হয়েছে তাদেরকেও অভিযোগ জানালে নেওয়া হবে ব্যবস্থা। আয়কর নথি যাচাই করা হয়েছে। যাচাই শেষে আমরা দেখেছি যে কি পরিমাণ তথ্য আয়কর নথিতে দেখানো হয়েছে, কি পরিমাণ তথ্য দেখানো হয়নি। সেই তথ্যটুকুই আমরা এখানে ভেরিফাই করেছি এবং যেটুকু আমাদের ডকুমেন্ট হস্তগত হয়েছে বা ইনফরমেশন, সেটুকুর ভিত্তিতেই বলা যায় যে যথেষ্ট পরিমাণ বিশাল অঙ্কেরই কর ফাঁকির তথ্য আছে। তারপরও একদম সুনির্দিষ্ট হওয়ার জন্য আমাদেরকে কিছুদিন অপেক্ষা করতে হবে। তবে এই তদন্ত চলমান থাকবে এবং সরকারের বিভিন্ন দপ্তরের সাথে সমন্বয় করে চূড়ান্ত করা হবে। তারপর মামলা সহ আইনি বিষয়টি দেখা হবে বলে জানিয়েছে তদন্তকারী দলটি। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। 17 বছর পর মুক্ত হলো মিরপুরের পল্লবী এলাকায় সাংবাদিক সমিতির নামে বরাদ্দ করা 22 বিঘা জমি। জোর করে এই জমি দখলে রেখেছিলেন সাবেক এমপি ইলিয়াস মোল্লা। সকালে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে অভিযান পরিচালনা করে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ উদ্ধার করেছে বেদখল হওয়া প্রায় 7 একর জমি। সাংবাদিক নেতারা জানিয়েছেন, আওয়ামী লীগ সরকারের বাধা ও ইলিয়াস মোল্লার দখলদারিত্বের কারণে জমির দখল বুঝে নিতে পারেনি কেউ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সরকার 2006 সালে প্রায় 300 সিনিয়র সাংবাদিককে মিরপুরের পল্লবীতে আবাসন করার জন্য বরাদ্দ দেন 22 বিঘা জমি। তবে 2007 সালের পর সাবেক এমপি ইলিয়াস মোল্লা জোর করে দখল করে নেয় তা। মঙ্গলবার দিনব্যাপী অভিযান চালিয়ে বেদখল হয়ে যাওয়া প্রায় 7 একর জমি দখলমুক্ত করার উদ্যোগ নেয় জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ। প্রায় 5 শতাধিক পুলিশ, র্যাব ও শতাধিক শ্রমিক নিয়ে সকাল থেকেই চালানো হয় অভিযান। এ সময় বস্তিবাসী জড়ো হয়ে বাধা দেওয়ার চেষ্টা করলে পুলিশের সাথে স্থানীয়দের কিছুটা ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় কয়েকজনকে আটক করে পুলিশ, আহত হয় বেশ কয়েকজন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। স্থানীয় বস্তিবাসীদের অভিযোগ, দোকান ও বাসাবাড়ি ভেঙে দেওয়ার আগে তাদেরকে জানানো হয়নি, যদিও 7 দিন আগেই নোটিশ করা হয়েছিল। সবাই দিলে আমার হঠাৎ করে সরকারি জায়গা করলেন, সবাই করছে এই বিষয়ে। অনেক বছর ধরে আমরা এখানে থাকি, এখন কই যাবো কোনো চিন্তাধারা নাই। রাস্তায় রাখতেছি, রাস্তায় থাকবো, এছাড়া তার কোনো চিন্তাধারা নাই, কই যাবো। অভিযানের নেতৃত্ব দেন ডিএমপির একজন উপপুলিশ কমিশনার, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের যুগ্ম সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাইয়ুবুর রহমান আশিক। জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ বলছেন, সব নিয়ম মেনেই অভিযান পরিচালনা করা হয়েছে। গৃহায়ণ সিদ্ধান্ত নিয়েছে সরকারি মহল থেকে, যেটা উচ্ছেদ করে বরাদ্দ প্রাপকদেরকে বুঝিয়ে দেওয়া হবে। আমরা যথাযথ প্রপার নিয়ম মেনে আমাদের কাছে একটা ফাইলই আমরা মেনটেন করি মোবাইল কোর্টের, সেই ফাইলের যথাযথ সবকিছু ডকুমেন্ট রেখে আমরা এটা প্রোগ্রেস করেছি
এবং আমাদের কাছে ভিডিও আছে এবং লাস্ট 24 আওয়ার্সেও কিন্তু মাইকিং হয়েছে। এদিকে 17 বছর পর নিজেদের জমি উদ্ধার করতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন সাংবাদিক নেতারা। 9 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে এখানের ইলিয়াস মোল্লা উনি আমাদের পুরো জায়গাটা রাজনৈতিক প্রভাব বিস্তার করে দখল করে নেয়। উনি সন্ত্রাস কায়েম করে এই জায়গাটা বারবারই দখল করে নিয়েছেন। আমরা আশা করি এবার ভাঙার পরে আর দখল হবে না। ভুক্তভোগীদের দাবি পরবর্তীতে আবার যেন এই জমি বেদখল হয়ে না যায়, সেজন্য প্রশাসনের প্রতি আহ্বান তাদের। শাহ ইমন, ডিবিসি নিউজ। শেষমেশ পরিবর্তন হচ্ছে পুলিশ, র্যাব ও আনসারের পোশাক। তবে এই পরিবর্তন নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। সাধারণ মানুষের মাঝে এ নিয়ে নানা প্রশ্ন থাকলেও নতুন পোশাকে নতুন উদ্যমে কাজ করার কথা বলছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বিশ্লেষকরা বলছেন, বাহিনীর সেবা ও মানসিকতায় পরিবর্তন আনা না গেলে কেবল পোশাকের পরিবর্তন খুব একটা কাজে আসবে না। জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলন দমাতে মারমুখী ছিল পুলিশ। নির্বিচারে গুলি, হত্যা, গণগ্রেপ্তারের পাশাপাশি চালানো হয় নির্যাতন। তাই 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দেশ জুড়ে ছাত্র জনতা সহ সাধারণের তোপের মুখে পড়ে পুলিশ। হামলা, ভাঙচুর করা হয় থানা, ট্রাফিক স্থাপনায়। মারধরের পাশাপাশি পুলিশ সদস্যদের হত্যারও ঘটনা ঘটে। এর পরিপ্রেক্ষিতে সরকার পতনের প্রায় 7 দিন পুলিশ শূন্য ছিল দেশের থানাগুলো। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর ধীরে ধীরে কাজে ফিরতে শুরু করে পুলিশ। বাহিনীকে সচল করতে সংস্কারে উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। এর মধ্যে অন্যতম ছিল পোশাকের পরিবর্তন। তবে আইনশৃঙ্খলা বাহিনীর পোশাক পরিবর্তন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা ও সমালোচনা। সাধারণ মানুষ বলছে, পোশাক নয়, পরিবর্তন দরকার মানসিকতায়। আসলে এই পোশাক পরিবর্তনটাই মূল বিষয় না, যে মূল বিষয়টা রাজনৈতিক যে চাপ থাকে এই চাপকে মুক্ত করে স্বাধীনভাবে যদি সিদ্ধান্ত নিতে পারে, সেই ক্ষেত্রে আমি মনে করি আসলেই পরিবর্তনটা হবে। তাদের নীতি নৈতিকতার যে ব্যাপারটা অথবা তাদের জনবল বৃদ্ধির ব্যাপারটা, দেন করাপ্টেড অফিসার চিহ্নিত করে তাদেরকে অপসারণের যে ব্যাপারটা, এগুলা নিয়ে কাজ করলে বেটার হতো। চেন অফ কমান্ড থাকবে, এর মাধ্যমে তারা তাদের অর্ডারটা ফলো করবে। কোনো এক্সট্রা যেমন এমপি, মন্ত্রী বা সচিবদের কথা অনুযায়ী তারা কাজ করবে না। নতুন পোশাকে নতুন উদ্যমে কাজ করতে পারবেন, এমন দাবি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। আমাদের পোশাক পরিবর্তন হলে কাজের মনোবল অবশ্যই বৃদ্ধি পাবে এবং আমরা স্বতঃস্ফূর্তভাবে মানুষের সাথে মিলেমিশে ভালোভাবে কাজ করতে পারবো। জনগণের কাছে যে একটা নেগেটিভ ধারণা গেছিল, এই ধারণা থেকেও আশা করি সবাই বেরিয়ে আসতে পারবে। তবে পোশাক পরিবর্তন কতটা কাজে আসবে তা নিয়ে সংশয় রয়েছে বিশেষজ্ঞদের। গণঅভ্যুত্থানের সাথে পুলিশের যে বিতর্কিত ভূমিকা বা তাদের যে কর্মকাণ্ড এবং রাজনৈতিক দল এবং সাধারণ মানুষের পক্ষ থেকে যে অভিযোগ, পোশাক পরিবর্তন কি সেই অভিযোগ থেকে পুলিশকে মুক্তি দিবে কিনা বা পুলিশ মুক্ত হতে পারবে কিনা, সেই নিশ্চয়তা তো আমরা পাচ্ছি না। এগুলো পরিবর্তন করে হবে না, কারণ হলো যে আপনাকে পুলিশের কার্যক্রম, তাদের মতাদর্শ, তাদের মনোবল এগুলো ফিরিয়ে আনতে হবে, তাদের আপনার চিন্তা চেতনার মধ্যে পরিবর্তন করতে হবে। বাহিনীর সেবার মান ও মানসিকতায় পরিবর্তন না আনতে পারলে শুধু পোশাক পরিবর্তন খুব একটা কাজে আসবে না বলে মনে করেন বিশেষজ্ঞরা। ইকবাল অনিক, ডিবিসি নিউজ, ঢাকা। রাজধানীর বাংলা মোটরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুপক্ষের সংঘর্ষের ঘটনায় 21 জন আহত হয়েছেন। গুরুতর আহত 3 জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এই তথ্য জানান বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানজিম মোহাম্মদ সৌরভ। সন্ধ্যা 7টায় ঢাকা মেডিকেলের সামনে সংবাদ সম্মেলনে তিনি জানান, সোমবার রাত 10টায় যাত্রাবাড়িতে হামলার ঘটনায় বিচারের দাবিতে বাংলা মোটরে দুপুর 2:30টায় শান্তিপূর্ণ অবস্থান নেওয়া হয়। এ সময় এক পর্যায়ে দুপক্ষের মধ্যে বাকবিতণ্ডা তৈরি হয়, পরে হামলার ঘটনা ঘটে। তিনি বলেন, ঘটনার পর জানা যায় এর পেছনে আশিকুর রহমান নামের একজন জড়িত। পরে ঢাকা মেডিকেল থেকে বাংলা মোটরের উদ্দেশ্যে মিছিল নিয়ে যান শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কার্যক্রম দেখে মনে হচ্ছে তারা ছাত্রলীগই হয়ে উঠতে চান। মতবিনিময় সভায় অংশগ্রহণ করে ফেরার পথে গণপরিবহনের গতি রোধ করে শিক্ষার্থীদের উপর হামলা করা হয়। এতে হাফেজ, নাইম হামিদ, পৃথু, মোহাম্মদ বাদশাহ, সাব্বির, জুবায়ের, মাসুদ সহ আরো অনেকে আহত হন। ঢাকা শহরের 19টি খাল দখলমুক্ত করার পরিকল্পনা চলছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এসব খালের তলদেশ থেকে তুলে আনা পলিথিন কোথায় রাখা হবে তা চিন্তার কারণ বলেও জানান উপদেষ্টা। বিকেলে রাজধানীর আগারগাঁও পরিবেশ অধিদপ্তরে পলিথিন ও পলিপ্রোপাইলিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধকরণ কার্যক্রম এবং
কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযানে স্বেচ্ছাসেবক হিসেবে অংশগ্রহণকারীদের সনদপত্র প্রদান অনুষ্ঠানে এইসব কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, যত বাধাই আসুক দেশকে পলিথিন মুক্ত করার কাজ চলবে। পলিথিন যেন ঢাকা থেকে অন্য জেলায় যেতে না পারে সেজন্য ট্রাফিক পুলিশের সাথে আলোচনা চলছে বলেও জানান তিনি। এ সময় সবাইকে প্লাস্টিকের বিকল্প ব্যবহারের অনুরোধ জানান উপদেষ্টা। আজকে আমি নদী খনন করতে পারবো না, খাল খনন করতে পারবো না, কারণ ওইটা তুলবার জন্য যে যন্ত্র দরকার, যেই ড্রেজার দরকার, ওইটা বাংলাদেশেই নাই। আমি প্রাইভেট ড্রেজারের মালিকদেরকে জিজ্ঞেস করেছিলাম যে কত টাকা লাগবে একটা ড্রেজার কিনতে, বলছে 200 কোটি। খুলনায় পানি উন্নয়ন বোর্ডের মেকানিক্যাল ডিভিশনের ওয়ার্কশপে দুদকের অভিযানে কাজ না করেও বিল প্রদানের সত্যতা মিলেছে। দুপুরে দুদকের একটি টিম সিভিল ও মেকানিক্যাল বিশেষজ্ঞদের নিয়ে জোড়া গেট পানি উন্নয়ন বোর্ডের ওয়ার্কশপে অভিযান চালায়। সেখানে একটি কাজ বাবদ প্রায় 33 লাখ টাকা বিল প্রদান করা হলেও কোনো কাজ হয়নি বলে প্রাথমিকভাবে প্রমাণ পাওয়া যায়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন খুলনা দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক আব্দুল ওয়াদুদ। মেরিল পেট্রোলিয়াম জেলির সৌজন্যে এবার জানাবো শীতের গল্প। দেশের বিভিন্ন জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। শীতল বাতাসের সাথে ঘন কুয়াশায় বেড়েছে জনমানুষের ভোগান্তি। দিনাজপুরে কনকনে শীতের দাপট চলছে। একদিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে 2 ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার সর্বনিম্ন 10.1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। প্রচণ্ড শীতে কাজে বের হতে পারছে না সাধারণ মানুষ। সরকারিভাবে ও স্বেচ্ছাসেবীরা শীত বস্ত্র বিতরণ করলেও তা চাহিদার তুলনায় অপ্রতুল। হিমেল হাওয়ায় নাকাল পঞ্চগড়ের মানুষ। রাত থেকে বৃষ্টির মতো ঝরেছে কুয়াশা। সকাল 6টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.7 ডিগ্রি সেলসিয়াস। তীব্র শীতে ভোগান্তিতে পড়েছে খেটে খাওয়া মানুষ। কুয়াশার চাদরে ঢেকে আছে ঠাকুরগাঁও। শীতের তীব্রতা বাড়ায় জনজীবনে বেড়েছে ভোগান্তি। স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিন জেলায় শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে। চুয়াডাঙ্গায় শীতের তীব্রতা কিছুটা কমে এসেছে। জেলায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.3 ডিগ্রি সেলসিয়াস। মোটামুটি তো কয়েকদিন ধরে ঠান্ডা ভালোই চলতেছে। আর সন্ধ্যায় এবং সকালে রাত্রে ঠান্ডা অনেক বেশি। বস্ত্রও আমরা তুলতে পারতেছি না, আমাদের শীতের প্রয়োজন, শীতের কাপড়ের প্রয়োজন। দায়িত্ব গ্রহণের পর নিজের এজেন্ডা বাস্তবায়নে এক মুহূর্ত নষ্ট করেনি যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শপথ নেওয়ার কয়েক মিনিট পরে একাধিক নির্বাহী আদেশে সই করে পূর্বসূরি বাইডেন প্রশাসনের বিভিন্ন অভিবাসন কর্মসূচি বাতিল করেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের বৈধভাবে অভিবাসনের প্রকল্প CBP-1, জন্মসূত্র নাগরিকত্ব বন্ধে নির্বাহী আদেশে সই সহ অভিবাসন বিরোধী বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন ট্রাম্প। দ্বিতীয় দফায় মসনদে বসেই সবার আগে বাইডেন প্রশাসনের বৈধ অভিবাসনের কর্মসূচি CBP-1 বন্ধ করলেন ডোনাল্ড ট্রাম্প। এর মাধ্যমে 30,000 অভিবাসন প্রত্যাশী অনিশ্চয়তায় পড়লেন। এছাড়াও প্রথম দিনেই রাজনৈতিক আশ্রয় প্রার্থীদের আবেদন ঠেকানো এবং সীমান্ত সিল করার উদ্যোগ নেন ট্রাম্প। পাশাপাশি যুক্তরাষ্ট্রের দক্ষিণে মেক্সিকোর সাথে সীমান্তে জরুরি অবস্থা জারি করেন। এতে সীমান্তে দেয়াল নির্মাণের জন্য কংগ্রেসের অনুমতি ছাড়াই ফেডারেল তহবিল থেকে অর্থায়নের ব্যবস্থা করতে পারবেন ট্রাম্প। সীমান্তের নিরাপত্তা নিশ্চিতে দেয়াল নির্মাণের সহায়তা ও অনুপ্রবেশ ঠেকানোর দায়িত্ব দিয়েছেন সেনাবাহিনীকে, যদিও এই নির্দেশনা দেশটির আইনের সাথে সাংঘর্ষিক। রাজনৈতিক আশ্রয় নেয়ার প্রক্রিয়া বন্ধের পাশাপাশি বেশ কিছু দেশের ওপর আবারও ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়ারও আভাস দিয়েছেন তিনি। বন্ধ করা হয়েছে শরণার্থীদের পুনর্বাসন প্রকল্প। এছাড়া যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া অবৈধ অভিবাসীদের সন্তানদের জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব বন্ধের উদ্যোগ নিতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। এতে স্বাস্থ্যসেবা সহ সরকারি বিভিন্ন সেবা থেকে বঞ্চিত হবেন অবৈধ অভিবাসীদের সন্তানরা। এছাড়া প্রেসিডেন্ট ট্রাম্পের আগের মেয়াদে যেসব অবৈধ অভিবাসীদের কাছ থেকে সন্তানদের আলাদা করা হয়েছিল, সেসব পরিবারের একত্রীকরণের জন্য বাইডেন প্রশাসনের গঠিত টাস্ক ফোর্স ভেঙে দিয়েছেন ট্রাম্প। তার এজেন্ডা বাস্তবায়নে অভিবাসন কর্তৃপক্ষকে যেসব স্থানীয় সংস্থার সহায়তা করতে অপারগতা জানাবে, ফেডারেল তহবিল থেকে তাদের অর্থায়ন বন্ধের নির্বাহী আদেশেও সই করেছেন নতুন মার্কিন প্রেসিডেন্ট। সামিয়া জান্নাহ, ডিবিসি নিউজ ডেস্ক।
দর্শক, আমরা খেলার সংবাদের পর সংস্কৃতির খবর জানবো। বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও মানিকগঞ্জ 1 আসনের সাবেক এমপি নাইমুর রহমান দুর্জয়ের একটি ফ্ল্যাট ও 3টি গাড়ি জব্দের আদেশ দিয়েছে আদালত। পাশাপাশি দুর্জয়ের 12টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেন ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ জাকির হোসেন। আদালতে দুর্জয়ের সম্পদ জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধের আবেদন করেন তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক তাপস ভট্টাচার্য। শুনানি শেষে আদালত এই আবেদন মঞ্জুর করে। এ আদেশে জব্দ হবে দুর্জয়ের রাজধানীর লালমাটিয়ায় 2523 বর্গফুটের 3.5 কোটি টাকার ফ্ল্যাট ও পূর্বাচলে 3 কাঠা 7 ছটাক জমি। এছাড়া মাকা 2 টয়োটা সেলুন কার ও টয়োটা ল্যান্ড ক্রুজার গাড়ি জব্দের পাশাপাশি অবরুদ্ধ করা হবে 12টি ব্যাংক হিসাব। একই সাথে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছে আদালত। একদিন বিরতির পর চট্টগ্রামে কাল আবারও শুরু বিপিএল হাই ভোল্টেজ লড়াইয়ের দিনে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ফরচুন বরিশাল ও খুলনা টাইগার্স। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে সন্ধ্যা 6:30টায়। আর প্রথম ম্যাচে চিটাগং কিংসের প্রতিপক্ষ ঢাকা ক্যাপিটালস। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তখনও আসেনি কোনো দল, আসেনি ক্রিকেটার, তবুও ভেসে আসছিল ব্যাট বলের আওয়াজ। মাঠে ঢুকে দেখা গেল একাকী মুশফিকুর রহিমের বেধড়ক বল পেটানোর দৃশ্য। 7 ম্যাচে 4 ইনিংসে 73 রান, সর্বোচ্চ 34। বিপিএলে এমন বাজে সময় কবে গেছে মুশফিকুর রহিমের হয়তো তিনি নিজেও জানেন না। তবুও মুশিকে নিয়ে আশাহত নয় ফরচুন বরিশাল। প্রত্যাশা এই পকেট ডিনামাইট জ্বলে উঠবে সময় মতো। আমরা অ্যাজ এ টিম হিসেবে আমরা দুটা না 3টা ডিপার্টমেন্টে ভালো কিছু করতে চাই। তো আশা করছি যে এই 3 জায়গাতে আমরা যেগুলা লাস্ট ম্যাচগুলোতে যেগুলো ভুল ছিল ওগুলো থেকে আমরা আরো ভালোভাবে কামব্যাক করব। অভিজ্ঞ মাহমুদুল্লাহ ওভারসিজ হার্ড হিটার দাভিদ মালান, আছেন ন্যাশনাল ক্যাপ্টেন শান্ত, তাওহিদ হৃদয়। অ্যাগ্রেসিভ ক্যাপ্টেন্সিতে বরিশালকে টেনে নিয়ে চলেছেন তামিম ইকবাল। খুলনার বিপক্ষে হার দেখলে টেবিলের 3-এর অবস্থান হবে না নড়চড়, তবে জয়টাই চাই বরিশালের। পারফরমেন্স যদি চিন্তা করি তাহলে আমরা ম্যাচ বাই ম্যাচ আগানোর ট্রাই করছি এবং প্রত্যেকটা ম্যাচ নিয়ে ফোকাস করছি এবং ম্যাচ বাই ম্যাচ আগানোটাই ভালো হবে, যেহেতু সামনের দিকে আমাদের বড় বড় খেলা আসছে বা সেমিফাইনাল খেলা আসবে ইনশাল্লাহ। তো আশা করছি যে ম্যাচ বাই ম্যাচ আমরা ভালো কিছু করে ইনশাল্লাহ সামনের দিকে আগাবো। টানা 4 ম্যাচ হারের পর খুলনার বাউন্স ব্যাক। শেষ ম্যাচে ব্যাটে ধার দেখিয়ে 2 শতাধিক রান করে ম্যাচ জিতেছে মেহেদী মিরাজরা। বরিশালের জাহানদাদ, রিপন, রিশাদদের পরীক্ষা নিতে চায় আফিফ, নাইম, শেখরা। টি-20 খেলা যেদিন যে টিম ভালো খেলবে সেদিন আমরা সকলেই বিলিভ করছি সেদিন সেই টিমটাই জিতবে। তো আমরা আমাদের বেস্ট পারফর্মটা যদি করতে পারি বরিশালের সাথেও, আর স্পেশালি রাত্রে প্রত্যেকটা টিম দেখছি আমরা একটু ফিল্ডিং স্ট্রাগল করছে, ফিল্ডিংটা যদি ভালোভাবে করতে পারি সেক্ষেত্রে আমাদের ফরে থাকতে পারে ম্যাচটা। 7 ম্যাচে 3 জয় 6 পয়েন্ট নিয়ে খুলনার যথেষ্ট সম্ভাবনা রয়েছে শেষ 4-এ যাবার, তবে তার জন্য ম্যাচ জয়ের বিকল্প নেই। অন্যদিকে নিজেদের অবস্থান দৃঢ় করতে হলে হারা চলবে না বরিশালের। বিপিএলে শুরু হয়ে গেছে হিসাব নিকাশ। কারো কারো পা হওয়ার কালেই সর্বনাশ, কেউ আবার হিসাব করছে টিকে থাকার, আবার কেউ বা অবস্থান দৃঢ় করার। তেমনই একটা ম্যাচ ফরচুন বরিশাল ভার্সেস খুলনা টাইগার। শাহান পাপন, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। এবার জানাবো সংস্কৃতি সংবাদ। সাহিত্যের শুদ্ধতায় আলোকিত জীবন প্রতিপাদ্যে রংপুরে হয়ে গেল সাহিত্য বৈঠক। সাহিত্য সংস্কৃতি পরিষদের 22তম বর্ষপূর্তির আয়োজনে মিলন মেলা বসে সাহিত্যপ্রেমীদের। অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন শ্রেণী, পেশা ও নানা বয়সের মানুষ। আঞ্চলিকতা আঁকড়ে ধরে নতুন প্রজন্মকে আকৃষ্ট করতে গান, আবৃত্তি, উপস্থাপনা চর্চায় সংগঠনের বর্ণাঢ্য অর্জন তুলে ধরেন আয়োজকরা। প্রতিবাদী গানে প্রাণ মেলাচ্ছেন সব বয়সের মানুষ। পরিবর্তিত নতুন সময়ে আঞ্চলিক সংস্কৃতিকে বিকশিত করতে রংপুর সাহিত্য সংস্কৃতি পরিষদের এই আয়োজন। তুলে ধরা হয় নিজেদের কৃষ্টি, কালচার ও সংস্কৃতির হাল। আসলে আমাদের দেশ থেকে তো আমাদের নিজেদের আঞ্চলিকতা অনেক কিছু হারিয়ে যাচ্ছে। সাহিত্য চর্চা করি, সঙ্গীত চর্চা করি এবং সংস্কৃতির অন্যান্য বিষয়গুলো নিয়ে আমরা চিন্তা ভাবনা করি। আমাদের রংপুরের কবি সাহিত্যিকদের একটি মিলন মোহনা রংপুর সাহিত্য সাংস্কৃতিক পরিষদ লোকজ সঙ্গীত রক্ষা ও নতুন প্রজন্মকে সুস্থ সংস্কৃতি চর্চায় আকৃষ্ট করতে দেন নানা পরামর্শ। চিন্তা ভাবনা, চেতনা সেইগুলি গল্প, কবিতার মধ্যে তুলে ধরার চেষ্টা করে যাচ্ছে। এটা বেশ 15 বছরের একটি ঐতিহ্যবাহী সংগঠন। লোকসঙ্গীত যেটা আছে, লোক সাহিত্য যেটা আছে, এটা নিয়ে তারা কাজ করবেন, এইটাকে এগিয়ে নিয়ে যাবেন এই কামনা
এই মুহূর্তে আমি আয়োজকদের দাবি স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্য টিকিয়ে রাখতে সীমাবদ্ধতা নিয়ে কাজ করে যাচ্ছে রংপুর সাহিত্য সংস্কৃতি পরিষদ। এই চর্চাগুলো প্রতি সপ্তাহে এখানে সাহিত্য আসর হয়, অনেকেই আমাকে ডাকেন, কিন্তু আমি আসি না। আমি এখানে এসে নিজেকে অনেক ধন্য মনে করেছি। বৃহত্তর রংপুর অঞ্চলে নারী লেখকদের নিয়ে যে গ্রন্থটি আমি লিখেছি, মফিজুল ইসলাম মান্টু ভাই প্রেরণায় আমি এই কাজটিতে হাত দিয়েছিলাম। তো এরকম অসংখ্য আমি মনে করি যে আলোর প্রদীপ, যাদের ঋণ হয়তো কোনোদিনও শেষ করা যাবে না। অপরাধ প্রবণতা কমিয়ে সুস্থ ধারার সংস্কৃতি চর্চায় নতুন প্রজন্মকে সম্পৃক্ত করতে হলে প্রয়োজন সরকারি পৃষ্ঠপোষকতা। সেই সাথে বাড়াতে হবে অঞ্চল ভিত্তিক ঐতিহ্যময় সাংস্কৃতিক কর্মকাণ্ড, এমন মত সংশ্লিষ্টদের। মাজিদ মাসুদ, ডিবিসি নিউজ, রংপুর। বাউল সম্রাট রশিদ উদ্দিনের ১৩৬তম জন্মবার্ষিকী উপলক্ষে নেত্রকোনায় ২ দিনব্যাপী স্মরণসভা ও বাউল উৎসব অনুষ্ঠিত হয়েছে। ১৯ ও ২০ জানুয়ারি বাউল গানের ঐতিহ্য এবং রশিদ উদ্দিনের জীবন ও কর্মের স্মরণে আলোচনা ও গানের আয়োজন করে বাউল রশিদ উদ্দিন একাডেমি। এই বাউল শিল্পী অসাম্প্রদায়িক চেতনায় মানুষে মানুষে ভ্রাতৃত্ব বন্ধন এবং কল্যাণের কথা তুলে ধরেছেন। তার অসংখ্য গান মানুষের সুখ দুঃখ বেদনার কথা বলে গেছে। তার শিষ্যদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন সাধক উকিল মুন্সি, বাউল আলী হোসেন, বাউল শাহ আব্দুল করিম সহ আরও অনেকে। বাউল রশিদ উদ্দিনের লেখা গানের সংখ্যা ২ থেকে ২৫০-র মতো। মুক্তি পেয়েছে নতুন বছরের 2 আলোচিত বলিউড সিনেমা আজাদ ও ইমার্জেন্সি। তবে মুক্তির পর বক্স অফিসে আশানুরূপ সাড়া ফেলতে পারেনি অজয় দেবগন ও কঙ্গনা রানাওয়াত অভিনীত এই 2 সিনেমা। ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে থাকা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের প্রেক্ষাপটে নির্মিত চলচ্চিত্র আজাদ বিক্রম সিং পরাধীন ভারতে মুক্তির আলো নিয়ে আসতে যারা প্রাণ দিয়ে গেছেন সেই বীর যোদ্ধাদের স্মরণে নির্মিত হয়েছে আজাদ। সাধারণত দেশপ্রেম নির্ভর চলচ্চিত্র ভারতের দর্শকরা পছন্দ করলেও তেমন সাড়া ফেলতে পারেনি আজাদ। প্রথম দিনে আজাদের বক্স অফিস কালেকশন মাত্র 1.5 কোটি রুপি। মেগাস্টার অজয় দেবগন অভিনীত এই চলচ্চিত্রের কাস্টিংয়ে রয়েছে নানা চমক। আজাদে অজয়ের সাথে অভিনয় করেছেন চিত্রনায়িকা রাভিনা ট্যান্ডনের মেয়ে রাশা থাদানি। সাথে আছেন অজয় দেবগনের ভ্রাতুষ্পুত্র আমান দেবগন। অন্যদিকে মুক্তির আগে থেকেই নানা আলোচনা সমালোচনার তুঙ্গে ছিল কঙ্গনা রানাওয়াতের ইমার্জেন্সি। পলিটিক্যাল থ্রিলার ঘরানার এই চলচ্চিত্রে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন কঙ্গনা। কংগ্রেস সমর্থকদের অভিযোগ ছিল কঙ্গনার এই সিনেমায় ইতিহাস বিকৃতি করা হয়েছে, আর বিজেপি পন্থীরা তুমুল আগ্রহে অপেক্ষা করছিলেন এই চলচ্চিত্রের জন্য। কিন্তু প্রতীক্ষিত সিনেমার তালিকায় নাম থাকলেও বক্স অফিসে ঝড় তুলতে পারেনি ইমার্জেন্সি। প্রথম দিনের বক্স অফিস কালেকশন মাত্র 2.5 কোটি রুপি। সব মিলিয়ে সদ্য মুক্তি পাওয়া 2 বলিউড সিনেমায় আশাহত করেছে দর্শকদের। সেই সাথে লগ্নি ফেরানো নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন প্রযোজকরা। সৌরভ বাপ্পা, ডিবিসি নিউজ। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন 24 ঘন্টা।